আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় এগিয়ে যাচ্ছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। 5 জনকে রোকেয়া পদক প্রদান। ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে খালেদা, তারেক সহ 6 জনের বিরুদ্ধে মামলার আবেদন, হোতাদের বিচার দাবিতে বিক্ষোভ। ভাস্কর্য নিয়ে মুখে কলুপ বিএনপির, বর্ণচোদার রাজনীতি জাতির কাছে স্পষ্ট, বললেন ওবায়দুল কাদের। ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযান অব্যাহত, ঢাকা সিটিকে অবৈধ দখলমুক্ত করার অঙ্গীকার। এবার পুরোটাই দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, কাল বসছে শেষ স্প্যান। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন অ্যাপ ড্যাশবোর্ডের যাত্রা শুরু, সহজ হবে ত্রাণ বিতরণ। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া দিবসে এক রাষ্ট্রীয় আয়োজনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সুষম উন্নয়নে তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান। সরকার নারীর শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। লৈঙ্গিক বৈষম্যের ঊর্ধ্বে থেকে সমমর্যাদা প্রতিষ্ঠিত হবে সমাজে, এমন ব্রত নিয়ে আজীবন সংগ্রাম করেছেন নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন। নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা এই মহিষী নারীর স্মরণে বেগম রোকেয়া দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী শিক্ষা, পেশাগত উন্নয়নে নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য সংস্কৃতি এবং নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় 5 মহিষী নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক তুলে দেন প্রতিমন্ত্রী। বক্তব্যে নারী অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার আইন করেছে, আপনারা জানেন, সেই আইনেও কিন্তু আমরা একটা সুনির্দিষ্টভাবে মেয়েদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছি। অর্থাৎ একেবারে গ্রাম থেকে, তৃণমূল থেকে যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে, আমরা সেই সুযোগটাও সৃষ্টি করে দিয়েছি। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে, আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে সমান সুযোগ না থাকলে সুষম উন্নয়ন সম্ভব না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে, আমরা চাই আমাদের দেশের মেয়েরাও সমানভাবে এগিয়ে যাক, কারণ বেগম রোকেয়া আমাদের পথ দেখিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই, তো তারা কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। দক্ষ নারী নিজের পায়ে দাঁড়িয়েই সমাজের কল্যাণে কাজ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। আমার মেয়ে সাইমা হোসেন, তারও জন্মদিন আজকে, কাজে আমি সাইমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। এতে মানহানি এবং হুমকির অভিযোগও আনা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদনের শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়েছে কাল। আরও জানাচ্ছেন দীপু শিকদার। জাতির জনকের ভাস্কর্য নির্মাণ নিয়ে শুরু থেকেই অধ্যত্বপূর্ণ বক্তব্য দেন হেফাজত ও সমমনা গোষ্ঠীর নেতারা। মূর্তি হতে দেব না। এদের অব্যাহত প্রচারণার মধ্যেই গেল শনিবার রাতের আধারে কুষ্টিয়ায় ভাঙচুর করা হয় জাতির জনকের ভাস্কর্য। এই ঘটনায় 4 জনকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে বুধবার
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলার আর্জিতে বাবুনগরী মামুনুল হক ও সৈয়দ ফজলুল করিমকে আসামি করা হয়েছে। কুষ্টিয়াতে বঙ্গবন্ধুকে হাত ভেঙে যে অপমান করেছে, মধুরের কান ভেঙে যে অপমান করছে, বাংলাদেশের স্বাধীনতাকে তারা অপমান করেছে বিশ্বের কাছে, এই সমস্ত অভিযোগ দিয়েই আমি এই মামলা করছি। বিএনপিরাই তাদের নেতৃত্ব দেন, তারা আড়ালে থেকে নেতৃত্ব দিয়ে এইসব জঙ্গিবাদীদের দিয়ে সমস্ত কাগজগুলো ঘটান। মামলার বাদীর বক্তব্য শুনেছেন আদালত। বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা ও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত আছে সারা দেশে। রাজধানী সহ সারা দেশে প্রতিবাদের কর্মসূচিগুলোতে অংশ নেন রাজনীতিক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, ছাত্র সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙার প্রতিবাদে দেশব্যাপী চলছে প্রতিবাদ ও বিক্ষোভ সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। রোববার থেকে দেশের প্রতিটি জেলাবারে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। এ সময় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অবমাননা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বাংলার মাটিকে জঙ্গিবাদ বা মৌলবাদের ঘাঁটি হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তারা। আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি কটূক্তি করা হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। সেই যুদ্ধাপরাধীদেরকে আবার আপনারা আসন গ্রহণ করাবেন, সেই সুযোগ আর ইনশাআল্লাহ বাংলার মাটিতে আমরা হতে দিব না। টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার নেপথ্যে যারা আছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত স্বাধীনতার চেতনার উপরই আঘাত। ভাস্কর্যটা ভাঙার মানে হলো দেশের স্বাধীনতাকে তারা স্বীকার করে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যম কর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্র ও মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনে সারা দেশে ত্রাস সৃষ্টির পায়তারা চলছে। যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আক্রমণ হচ্ছে রাষ্ট্রের উপর মূলত আক্রমণ। মানববন্ধন করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচিতে। জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভাস্কর্য ইস্যুতে যখন সারা দেশ উত্তাল, বিএনপি তখন এই ইস্যুতে একেবারেই নীরব। দলটির অবস্থান জানতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তারা বলছেন, বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দলটির নেতারা জানান, ভাস্কর্য ইস্যু ছাড়াও বলার মতো দেশে অনেক ইস্যু রয়ে গেছে। জসিম জুয়েলের রিপোর্ট। সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য ভাস্কর্য ইস্যুতে বিএনপি জোটে থাকা খেলাফত মজলিসের এই নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারা দেশ উত্তাল। এরই মাঝে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে সবখানে। মৌলবাদীদের আস্ফলনের মুখে যখন সারা দেশ প্রতিবাদ মুখর, তখন এই ইস্যুতে নিশ্চুপ বিএনপি। দলটির অবস্থান জানতে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান সহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা।
বিএনপি নেতাদের দাবি, যারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে সেই হেফাজতের সঙ্গে সরকারেরই ভালো সম্পর্ক। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্য থাকলেও এ নিয়ে অবশ্য মামুনুল ফয়জুলরা কিছুই বলেননি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি প্রকাশ্যে গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকে সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভাস্কর্য ইস্যুতে দলটির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অবস্থানকে স্পষ্ট করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক, তা রাজনৈতিক কারণেই বিএনপি চায় না বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে রাজনৈতিক বলয় হয়েছে দেশে, তার প্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মুনির জন্মবার্ষিকীর আলোচনায় এই বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে আহ্বান জানান তথ্যমন্ত্রী। এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন। এই বক্তব্য দিতে আপনাদের এত লজ্জা কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি প্রশ্ন রাখতে চাই, বিএনপি নেতাদের প্রশ্ন রাখতে চাই। আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। দেশ জুড়ে বিভ্রান্তি ছড়ালে ভাস্কর্য বিরোধীদের ইন্ধনদাতা হিসেবে বিএনপি জনগণের কাছে চিহ্নিত হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। অন্যথায় আপনারা এর পেছনে ইন্ধনদাতা হিসাবে জনগণের কাছে চিহ্নিত হবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দিনের মতো গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিন মার্কেট ঘেঁষে গড়ে ওঠা 4 তলা একটি ভবন ভেঙে ফেলা হয়। ভাঙা হয় পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকান। নকশা বহির্ভূত 911টি দোকানের মধ্যে প্রথম দিন 250টি দোকান ভেঙে ফেলে সিটি কর্পোরেশন। আব্দুর রাজ্জাকের তোলা ছবিতে মাহমুদ হাসানের রিপোর্ট। গুলিস্তানের ফুলবাড়িয়া রাজধানী সুপারমার্কেটের নকশা বহির্ভূত 911টি দোকান উচ্ছেদের প্রথম দিনে ঘটে যায় তুলকালাম। তবে দ্বিতীয় দিন বাধাহীনভাবেই শুরু হয় অভিযান। সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজার প্রতিটি ভবনের গা ঘেঁষে গড়ে ওঠা কয়েকটি 4 তলা নকশা বহির্ভূত ভবন এভাবেই ভেঙে ফেলা হয়। 2 যুগেরও বেশি সময় আগ থেকে এসব মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গা, শৌচাগারের জায়গা এবং ফুটপাত দখল হয়। সেখানে দোকানপাট নির্মাণ হয়। অভিযানে অবৈধ এইসব স্থাপনা ভেঙে ফেলা হয়। প্রথম দিনের মতো সংঘর্ষ এড়াতে দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে রাখা হয়। অবৈধ দখলদার উচ্ছেদে বাধা আসলেও সব বাধা সরিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান মেয়র। মানব সৃষ্ট সকল বর্জ্য আমরা অপসারণ করছি, যেমনি খাল থেকে করছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে, দুর্নীতিমুক্ত করা হচ্ছে। সুতরাং সকল প্রয়োগে বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। মেয়র বলেন, সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকলে 10ই ডিসেম্বর বসছে পদ্মা সেতুর শেষ স্প্যান। এর মধ্য দিয়ে 6.15 কিলোমিটার সেতুর ভৌত অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান হবে। যুক্ত হবে পদ্মার এপার ওপার। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। নদীতে কুয়াশা বেশি থাকলে 2-1 দিন পেছাতে পারে স্প্যান বসানোর কাজ। তবে বিজয় দিবসের আগেই ভৌত অবকাঠামো শেষ করার পরিকল্পনা প্রকল্প কর্তৃপক্ষের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 42টি খুঁটির উপর 41টি স্প্যান, যার মধ্যে জাজিরা প্রান্তে বসেছে 20টি এবং মাওয়া প্রান্তে 19টি। আর ঠিক মাওয়া ও জাজিরার মাঝখানে বসেছে একটি স্প্যান। সর্বশেষ এই একটি স্প্যান বসিয়ে বিজয়ের মাসে সূচিত হবে পদ্মা জয়ের গল্প।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ব্যস্ততার অন্ত নেই, দম ফেলার ফুরসত নেই কর্মীদের। স্প্যান বসেছে আগেও, শেষ 150 মিটার যুক্ত করা যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে সোনালী ফসল আজকে পদ্মা সেতুর 6 কিলোমিটার দৃশ্যমান। 12 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন সর্বশেষ অর্থাৎ 41তম স্প্যান বসানো হবে। পুরো দেশের দৃষ্টি যেখানে, পদ্মার মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর পিয়ারের মাঝখানে এই অংশটুকুতেই বসবে সর্বশেষ স্প্যানটি, এবং প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তাদের প্রস্তুতি আছে 10 তারিখে এই স্প্যানটি বসানোর, কিন্তু যদি কোনো কারণে প্রকৃতির কোনো বিরূপ অবস্থা বিরাজ করে তাহলে 12 তারিখের মধ্যে এটি বসানো হবে এবং কোনোভাবেই এটি 12 তারিখের পরে নেওয়া হবে না। আমাদের পদ্মা সেতুর কাজ কিন্তু থেমে থাকেনি, এটা কোভিড পিরিয়ডে চলছে বটে। প্রত্যাশা আমাদের সেতুর মূল অবকাঠামো কিন্তু সংযুক্ত হয়ে যাবে দুই পাশের। 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। 2017 সালের 30শে সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে বসে প্রথম স্প্যান। চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে অবয়ব পেতে থাকে পদ্মা সেতু। করোনার বিরূপ প্রভাবে কাজ চলে ধীর গতিতে। গেল 2 মাসে বসে 8টি স্প্যান। শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হচ্ছে এই স্টিল মেগা স্ট্রাকচারের কাজ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বুড়িগঙ্গার তীরে সাংসদ আসলামের স্থাপনা উচ্ছেদে বাধা নেই, নদী রক্ষার নির্দেশ হাইকোর্টের। করোনায় আরও 24 জনের মৃত্যু, শনাক্ত 2159, কমেছে সংক্রমণ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। নদী দখল করে গড়ে তোলা এমপি আসলামের ইকোনমিক জোন ও পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ উচ্ছেদের বিরুদ্ধে করা রিটটি খারিজ করে দিয়ে এই রায় দেন। নদীকে যে কোনোভাবেই রক্ষা করতে হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বুড়িগঙ্গা ও তুরাগের প্রায় 20 একর জায়গা দখল করে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন নির্মাণ করছেন ঢাকা 14 আসনের এমপি আসলাম। নদী রক্ষা কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, নদীর প্লাবনভূমি শ্রেণী পরিবর্তন করে মাইশা গ্রুপ ও আরিশা ইকোনমিক জোনের কার্যক্রম প্রাকৃতিক জলাধার আইন 2000-এর 5 ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সিএস রেকর্ড অনুসারে নদীর জায়গার সীমানা নির্ধারণ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে নদীর জায়গায় এই প্রতিষ্ঠানগুলো 3টি প্রতিষ্ঠানের 12 একরের উপরে সম্পত্তি দখল আছে এবং ফোরশোর যেটা বিআইডব্লিউটি এর পোর্ট এরিয়ার মধ্যে বিআইডব্লিউটি এর কর্তৃত্বে থাকে, সেখানেও প্রায় 7 একরের উপরে জায়গা দখল আছে। চলতি বছর মার্চে বিআইডব্লিউটি উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধা দেন আসলাম। যৌথ জরিপের দাবি জানান তিনি। এরপর উচ্ছেদ অভিযান চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আসেন এই সংসদ সদস্য। মাইশা গ্রুপের পক্ষে স্থানীয় সংসদ সদস্য একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, যে রিট পিটিশন দায়ের করার প্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। শুনানিতে নদী কমিশনের আইনজীবী বলেন, এমপি আসলাম এর আগেও গোপনে রিট করেছেন, এর ফলে উচ্ছেদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। শুনানি শেষে উচ্ছেদের বিরুদ্ধে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। খারিজ করে দিয়ে আদালত এখানে উল্লেখ করেছেন যে তারা যে দাবি করেছেন জমি জমার দাবিগুলো এবং নদী কমিশনের যে রিপোর্ট, সেখানে এই দাবিগুলো বিতর্কের বিষয় এবং এটা ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট। এই ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট নিয়ে কোনো রিট পিটিশন চলে না। নদীকে যে কোনোভাবে রক্ষা করতে হবে বলে রায়ে উল্লেখ করেন হাইকোর্ট। নদী রক্ষায় সকলের চোখ উন্মোচন হয়েছে। নদীকে রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হাইকোর্টের পূর্বের রায় অনুযায়ী নদীর সীমানা সিএস রেকর্ড অনুযায়ী চিহ্নিত হতে হবে বলেও আদেশে উল্লেখ করেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 3000 কোটি টাকা পাচার করার অভিযোগে পলাতক প্রশান্ত কুমার হালদারের গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো এবং তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানার বিষয়ে প্রতিবেদন, মামলার এফআইআর ও সম্পত্তি অর্থ জব্দের আদেশ আদালতে উপস্থাপন করেন দুদকের আইনজীবী। আদালত পরবর্তী আদেশের জন্য 3রা জানুয়ারি সময় রেখেছেন। এর মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। গত 19শে নভেম্বর তাকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
আমাদেরকে বললেন আপনারা একটা প্রোগ্রেস রিপোর্ট দিবেন, যে ইন্টারপোলের মাধ্যমে যে আপনারা তাকে পাঠিয়েছেন সর্বশেষ অবস্থা জানাবেন আর তদন্তের সর্বশেষ কি অবস্থা। কোভিড-19 দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 17 জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু 6,930। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 24 ঘন্টায় 140টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 17,042। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,159 জন। মোট শনাক্ত 4,84,104। সংক্রমণ হার 12.67%। নতুন 4,772 সহ সুস্থ হয়েছে 4,05,966 জন। মৃত্যুহার 1.43%। সুস্থতার হার 83.86%। করোনার এই মহামারী কালেও দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় কথা বলেন তিনি। দেশের উন্নয়নের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দুর্নীতিকে প্রতিহত করতে হবে এবং সেটি শুধু দুর্নীতি দমন কমিশন একার পক্ষে সম্ভব হবে না। দুর্যোগ মোকাবেলায় এবার অনলাইন অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড উদ্বোধন করল ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বিশ্ব খাদ্য সংস্থার সহযোগিতায় এই অ্যাপ্লিকেশনে দুর্যোগ পরবর্তী অবস্থার প্রস্তুতি এবং জরুরি ত্রাণ ও অন্যান্য সেবা সম্পর্কিত কাজ পর্যবেক্ষণ করা সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ডাটাবেজের মাধ্যমে দুর্যোগ কবলিত এলাকায় জনসংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ বিতরণ ও মজুদ সহ সব তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে যাবে। জসিম জুয়েলের রিপোর্ট। নানা দুর্যোগের মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। এর মধ্যে বন্যা আসে প্রতি বছরই। দেশে 20 ভাগ এলাকা প্লাবিত হয়। তথ্যের অভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা পৌঁছে দিতে বেগ পেতে হয়। ত্রাণ পাওয়া থেকেও বঞ্চিত হয় অনেকেই। এমনকি ক্ষতিগ্রস্তদের চিহ্নিতও করা যায় না। এ অবস্থায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে চালু করল নতুন অ্যাপস ড্যাশবোর্ড। এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে সহায়তা করতে পারবে মন্ত্রণালয়। যেমন একটা ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড়ের হলে সেই এলাকার ইউনিয়ন হয়ে, উপজেলা হয়ে, জেলা হয়ে তারপরে আমাদের কাছে তথ্য আসতো। সেই তথ্যটা আমাদেরকে কমপ্লেন করে একটা রিপোর্ট তৈরি করতে হতো। আমরা দেখেছি প্রায় 1 মাস সময় লাগে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে যে তথ্যটা আসবে সেটা সরাসরি নিজেরাই একটা রিপোর্ট জেনারেট করবে। শুধু তাই নয়, বাংলা এবং ইংরেজিতে করা অ্যাপসটিতে বিগত বছরে ঘটে যাওয়া দুর্যোগের সব তথ্য থাকবে। কে কোথায় কতজন ক্ষতিগ্রস্ত হলো সেটা আসবে। সেই ক্ষতিগ্রস্ত লোকদের জন্য কতটা রিলিফ বা ত্রাণ বা মানবিক সহায়তা দিতে হবে সেটা তারা সেখানে ডিমান্ড দিবে। সেই অনুযায়ী আমাদের সাপ্লাই থেকে সেখানে সরবরাহ যাবে। সঠিক তথ্য পাওয়া না গেলে সিদ্ধান্ত নিতে কঠিন হয়ে পড়ে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি। Strong desire on their part to have the kind of information that the minister was mentioning that the press and local political leaders need. That sort of information is just as important to external players. ড্যাশবোর্ডটি সরকারি কর্মকর্তারাই শুধু নন, জনহিতকর কাজে নিয়োজিত ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি ছিলেন বাংলার নারী জাগরণের অগ্রদূত। ধর্মীয় ও সামাজিক প্রতিবন্ধকতাকে দূর করে শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি। বেগম রোকেয়ার জীবন ও কর্ম রক্ষণশীল সমাজ ব্যবস্থার মূলে আঘাত হানে, নারীর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের স্বীকৃতি অর্জনের পথ খুলে দেয়। প্রাবন্ধিক ঔপন্যাসিক, নারী জাগরণের চিন্তক মহিয়সী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস আজ। আদিত্য মামুনের রিপোর্ট। বাংলার নারী জাগরণে যার নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 1880 সালে রংপুরে জন্ম নেয়া এই মহিয়সী নারী এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিলেও প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ পাননি। শিক্ষানুরাগী রোকেয়া তার বড় 2 ভাইয়ের সাহচর্যে বাংলার পাশাপাশি উর্দু, আরবি, ফার্সি ও ইংরেজি ভাষা আয়ত্ত করেন। স্বামীর সংসারে এসে শুরু হয় তার জীবনের নবযাত্রা। তিনি হয়ে ওঠেন নারী জাগরণের সাহসী যোদ্ধা। লিখতে শুরু করেন কুসংস্কার আর ধর্মান্ধতার বিরুদ্ধে উচ্চকিত ছিলেন তিনি। 1902 সালে পিপাসা নামে গদ্য রচনা দিয়ে শুরু করে মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ ও অবরোধ বাসিনীর মাধ্যমে বাধা ডিঙিয়ে শিক্ষাদানে ব্রতী হন।
1909 সালে শিক্ষার প্রসারে তিনি প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। সমকক্ষতার দাবিও তোলেন রোকেয়া। অবরোধবাসিনীদের অনুপ্রাণিত করেন সমাজের সকল কর্মে যুক্ত হতে। রোকেয়া সাখাওয়াত হোসেন এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছেন যখন আসলে নারীদের লেখাপড়া তো দূরের কথা, নারীদের গৃহের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আজকের দিনে এসেও নারীরা বাইরে বেরিয়ে এলেও নারীদের এখন পর্যন্ত চিন্তায় চেতনায় সেই পশ্চাৎপদতাটা রয়ে গেছে। নারী মুক্তির লক্ষ্যে তিনি 1926 সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি সংগঠন, যা পরে নারী অধিকার আন্দোলনে ভূমিকা পালন করে। বেগম রোকেয়া শুধু নারী ব্রতী নন, ছিলেন নারীর সার্বিক মুক্তি আন্দোলনে। নারী পুরুষের একটি সমান অধিকার ভিত্তিক সমাজ ব্যবস্থার তিনি কথা বলেছেন, যে সমাজটি আসলে সংস্কৃতি চেতনা নির্ভর হবে, যে সমাজটি আসলে সমাজটির মধ্যে মানসিক দাসত্ব কোনোভাবেই থাকবে না। পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গি, প্রথা, রীতিনীতি, কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে আজীবন সংগ্রামী বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর পরলোকগত হন। তার দেখানো পথেই হাঁটবে বাঙালি নারী সমাজ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। বাঙালির সেরা অর্জন মুক্তিযুদ্ধে বিজয়। বিজয়ের প্রতিটি বাঁকে বাঁকে বাঙালির ত্যাগ আর বীরত্বের ইতিহাস। 52-এর ভাষা আন্দোলনের পথ ধরে 71-এর বিজয় সেলুলয়েডের ফিতায় ধারণ করা হয়েছে নানাভাবে। কতটা তুলে আনা গেছে গর্বিত সেই সময়কে? চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বলছেন, বিকল্প ধারার ছবিতে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রায়ন হয়েছে। গবেষণা ও তথ্য নির্ভর আরও বেশি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ জরুরি বলেও মনে করছেন তিনি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। স্বাধীনতা আনলে যারা 52, 66, 69-এর পথ ধরে 71-এর মুক্তিযুদ্ধ। ইতিহাসের প্রতিটি বাঁকে বাঙালির মুক্তির সংগ্রাম। 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয়, অসাধারণ সৃষ্টি লাল সবুজের বাংলাদেশ। খসরু, মঞ্জু, হেলাল সহ ওরা ছিল 11 জন। 10 জনই সদ্য মুক্তিযুদ্ধ ফেরত। স্বাধীন দেশে 1972 সালে চাষী নজরুল ইসলামের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন প্রথম চলচ্চিত্র। ছাত্র আন্দোলনের 11 দফা ও মুক্তিযুদ্ধের 11টি সেক্টর প্রতীকী অর্থে ছবিটির নাম ওরা 11 জন। একই বছর মুক্তি পায় সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী। কুসুমপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, ধর্ষণ, হত্যা ও প্রতিবাদকে সেলুলয়েডের ফিতায় বন্দী করেন পরিচালক। মমতাজ আলীর রক্তাক্ত বাংলা, আনন্দের বাঘা বাঙালিও মুক্তি পায় 1972 সালে। 1973 সালে আলমগীর কবির পরিচালিত ধীরে বহে মেঘনা, আলমগীর কুমকুমের আমার জন্মভূমি মুক্তি পায়। এরপর চাষী নজরুল ইসলামের সংগ্রাম, আনন্দের কার হাসি কে হাসে এবং নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল মুক্তি পায় 1974 সালে। 1975 জাতির পিতাকে সপরিবারে হত্যার পর উল্টো পথে হাঁটে বাংলাদেশ। ভাটা পড়ে মুক্তিযুদ্ধের ছবি নির্মাণে। এরই মাঝে 1976 সালে হারুনুর রশিদ নির্মাণ করেন মেঘের অনেক রং। 1981 সালে শহীদুল হক খানের কলমিলতা। 90-এর দশকে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো ছবি মুক্তি পায়। এর মধ্যে তারেক মাসুদের মুক্তির গান, চাষী নজরুল ইসলামের হাঙ্গর নদীর গ্রেনেড, প্রশংসিত হয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত নদীর নাম মধুমতি ও হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি। ছবি। এরপর 2000 সালে তারেক মাসুদের মাটির ময়না, বাংলাদেশের প্রথম অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্র। আমরা কোথায়? আমার বন্ধু রাশেদ, গেরিলার জীবনঢুলিতে মুক্তিযুদ্ধ উঠে এসেছে ভিন্ন আঙ্গিকে। নির্মাতারা বলছেন, গল্পের গাঁথনি কিংবা নির্মাণ শৈলীর বিচারে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সব চলচ্চিত্রই সময়কে জয় করতে পারেনি। আমরা যাচ্ছি কোথায়? দীর্ঘদিন ধরে বিষয়বস্তুগত মান খুব দুর্বল ছিল, ফলে এইসব ছবিতে কোনো ইতিহাসের
সৎ কোনো প্রতিনিধিত্ব থাকতো না, ফলে ওইসব ছবি মুক্তিযুদ্ধ যখন তারা এনেছেন তখনও কোনো গবেষণা নাই, কোনো দায়সারা আছে এক ধরনের। বরং বলতে পারেন যে বিকল্প ধারায় যে কিছু ছবি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, বাস্তব চিত্রায়ন দেখতে পারবেন। মুক্তিযুদ্ধ নিয়ে বাস্তব ভিত্তিক আরো চলচ্চিত্র তৈরি হওয়া দরকার বলে মনে করেন এই নির্মাতা। মুখে অনেকে বলবে, কিন্তু সত্যিকারে যখন লগ্নি করার প্রশ্ন আসে তখন দেখা যায় যে সেরকম না। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। উত্তরে তীব্র শীত, কুয়াশায় যান চলাচল ব্যাহত, শৈত্যপ্রবাহে স্থবির চরাঞ্চল। প্রথম 100 দিনে 10 কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি বাইডেনের। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। উত্তরাঞ্চল সহ সারা দেশে কয়েকদিন থেকে অতিরিক্ত কুয়াশার সাথে বেড়েছে শীত। শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে চরাঞ্চল। কাজে যেতে না পারায় দিন মজুর ও নিম্ন আয়ের মানুষ রয়েছে দুর্ভোগে। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। কনকনে ঠান্ডা হাওয়ায় সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত। নদী ভাঙনে সব হারানো মানুষ রয়েছে আরো বিপাকে। বাতাস নাগে বেশি, কোনো গাছগাছালি নাই, কোনো বেড়া নাই, বাড়িঘর ভাঙ্গাচুরা, বেড়াগুড়া নাই, এই নাই। আমরা শীতে খুপি, বাউ বাতাস হাঁটতে নাগে বাড়িতে। নাটোরে ঘন কুয়াশায় মিলছে না সূর্যের দেখা। মহাসড়ক সহ গ্রামীণ সড়কগুলোতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডার কারণে প্যাসেঞ্জার নাই, বসে আছে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা, গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে। প্রতিদিন হাঁটি, এই হাঁটার সাথে আজকে হাঁটতে পারছি না, আমরা ব্রিজ থেকে হয়তো ফিরে যাব। গত কয়েকদিন ধরে গাইবান্ধায় ঘন কুয়াশায় কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। আগে যে ভাড়া আমরা জনগণ মানে পাবলিক যাত্রী নিয়ে চলি, সে এখন সেটা নাই, ততটুকু কম, চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই কয়েকদিন ঝড়ির মতো কুয়াশা না ঝড়ি পড়বে যাচ্ছে, বৃষ্টির মতন কতে বাইয়া যায় না। রংপুরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা। যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দুর্ভোগ বেড়েছে সহায় সম্বলহীন মানুষের। রংপুরে খুব ঠান্ডা, কাজকর্ম করতে পারতেছি না, সম্বল টম্বল না থাকলে রাতের মধ্যে খুব কষ্ট হয়। কুড়িগ্রামে শীত আর কুয়াশায় বিপাকে সাধারণ মানুষ। ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে চরাঞ্চলবাসী সহ দিনমজুর মানুষ। ঠান্ডার মধ্যে ইনকাম নাই, আগে 500-600 টাকা ইনকাম করতাম, এখন মনে হয় 150 টাকার মতো ইনকাম হয়। না পাই, খাবার কষ্ট, অসুখ বিসুখ, সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়ছে দিনাজপুরে। রত্না জামান, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এক মাসের মধ্যে তৃতীয় মডেলের স্মার্টফোন বাজারে আনলো মটোরোলা। বুধবার তারা বাজারে এনেছে মোটো G9+ মডেলের সেটটি, যা এর আগে বাজারজাত করা মডেল দুটো থেকেও আধুনিক। মোটো G9+-এ থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 6 GB র্যাম, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 6.8 ইঞ্চি HDR10 ডিসপ্লে। সর্বাধুনিক এই ফোন সেটটির বাংলাদেশে দাম পড়বে 27,999 টাকা। এই ফোন সেটটি এরই মধ্যে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানিয়েছে মটোরোলা।